ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা অষ্টম অধ্যায় ত্রিভুজ অঙ্কন সম্পর্কে একটু জানব। এই ত্রিভুজ বা তার বৈশিষ্ট্য, তার ধর্ম, এগুলো একটু আলোচনা করব। আর ত্রিভুজ অঙ্কনটা টেক্সট বই থেকে, এক্সারসাইজ থেকে আঁকাগুলো দেব, বা আরও বাইরের দু একটা আলোচনা করব। ত্রিভুজ কি প্রথমে আমরা জানব। এটা প্রত্যেকে আমরা জানি, এই ত্রিভুজটা বাউন্ডেড ফিগার। বাউন্ডেড ফিগার মানে সীমাবদ্ধ। তিনটি বাহু দ্বারা এরকমই সীমাবদ্ধ থাকবে, এরকম বাউন্ডেড ফিগারকে আমরা বলছি ত্রিভুজ। যদি বাউন্ডেড না হতো একটা, দুটো, তিনটি বাহু দিয়ে, তাহলে এটা বলতো অসীমাবদ্ধ, অসীমাবদ্ধ বা আনবাউন্ডেড। এই বাউন্ডেড ফিগারকে আমরা ক্লোজড ফিগার বলি, ক্লোজড ফিগার। আর এটা আনবাউন্ডেড ফিগার। তাহলে এই যে ফিগার হলো, ত্রিভুজ গঠন হলো, এবারে ত্রিভুজটার তিনটে বাহু সমান হতে পারে, দুটো সমান হতে পারে, তিনটে অসমান হতে পারে, বা একটা 90 ডিগ্রি এরকম হতে পারে। এই বিভিন্ন ধরনের ত্রিভুজ সম্পর্কে আমাদের আইডিয়া একটা আছে। এই যে ত্রিভুজ গঠন করতে গেলে আগে ত্রিভুজের ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। ত্রিভুজের কটা অংশ থাকে? ত্রিভুজের পার্ট থাকে ছটি। তার মধ্যে তিনটি কোণ আর তিনটি বাহু। অনেক বই লেখা থাকে তিনটি শীর্ষবিন্দু। যদি আমরা শীর্ষবিন্দুকে, ধরো এবিসি ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলোকে একটা অংশ ধরি, তার মানে বিন্দুটাকে একটা অংশ হিসেবে ধরতে হচ্ছে। তাহলে এই বাহুর উপরে আরো তো অসংখ্য এরকম বিন্দু থাকে। তাহলে সেগুলো যদি অংশ ধরি, তাহলে একটা ত্রিভুজের তো অসীম অংশ হবে। ওই জন্য ত্রিভুজের ছটি অংশ, তিনটি কোণ আর তিনটি বাহু। সেই কোণ তিনটি এইগুলো, আর বাহু হচ্ছে এই তিনটি বাহু। তাহলে এইগুলো আমাদের কম বেশি ধারণা সকলের আছে। এবার আসি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিও আমরা জানি। ত্রিভুজের এই তিনটে কোণ যদি যোগ করি, এ কোণ যুক্ত বি কোণ যুক্ত সি কোণ সর্বদা 180 ডিগ্রি হবে। এটা যদি চাঁদা দিয়ে মেপে কোণগুলো বলে, কেউ চাঁদা দিয়ে মেপে, ধরো এগুলো দেখছে, ধরো এটা 60 ডিগ্রি এলো, এটা এলো 61 ডিগ্রি, আর আরেকটা 60 ডিগ্রি এলো, যোগ করে দেখা যাচ্ছে 181 ডিগ্রি। কেউ যদি এটা লিখে দেয় তাহলে ভুল হবে। অথচ চাঁদার সমস্যাগত বা দেখার ভুল হওয়ার জন্য হয়তো 61 ডিগ্রি একটি কোণ এলো, সেই হিসাবে মেপে করলো 181 ডিগ্রি, কিন্তু ওই ক্ষেত্রে কাটা হবে। যদিও তার 61 ডিগ্রি মেপে হচ্ছে, কিন্তু সর্বদা যোগ করে যেন 180 হয়, এটি না হলে কিন্তু কাটবে। তাহলে এটা লক্ষ্য রেখে মাপ যোগ করে দেখে নিতে হবে। তাহলে একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180, আর ছটা অংশ, তিনটি কোণ, তিনটি বাহু। এবারে এই ত্রিভুজের বাহুগুলোর মধ্যে কিছু সম্পর্ক আছে, সেগুলো পরে আসছি। তার আগে ত্রিভুজ আঁকতে গেলে তাহলে যে কোনো তিনটি বাহু দিয়ে ত্রিভুজ হয় কিনা দেখি। একটা 2 সেমি নিলাম, একটা 3 সেমি, একটা 5 সেমি। তো প্রথমে যদি 5টা নিয়ে 3-এর মাপ নিয়ে এখানে এরকম কেটে নিই, আর 2-এর মাপ নিয়ে এখানে কেটে নিই, তো তারা দুজনে এই জায়গায় জয়েন্ট হবে। বা যদি এটা আমি 3 নিতাম, এটা 4 আর এটা 5 নিতাম, তখন এটা 5 আর এই 3-এর মাপটা নিয়ে কেটে আর 4-এর মাপটা নিয়ে এভাবে হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন কাটলাম, এই রেখাংশটার উপরেই হচ্ছে, দুটো জয়েনিং। এক্ষেত্রে কিন্তু বাইরে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে বিন্দু দিয়ে ত্রিভুজ পাচ্ছি, এক্ষেত্রে কিন্তু একটা সরল রেখাংশ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ এই ছোট বাহু দুটো যখন যোগ করছি, এই বড়টার সমান হয়ে যাচ্ছে।
তাহলে এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কি, ছোট বাহু দুটির সমষ্টি সর্বদা বড়টার থেকে বড় হবে। দুটির সমষ্টি অন্যটার থেকে বড় বললে একটু সমস্যা, কেন? কারণ 2 3 5 তো, তাহলে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে 8 হবে, তাহলে এই বাহুর থেকে অবশ্যই বড়, তাহলে ত্রিভুজ তো এখানে হলো না। বা যদি এই দুটো সমষ্টি করি 2 + 5, এটাও তো 7, এটাও 3 এর থেকে তো 7 বড়, সরি 2 <8 আর এখানে 3 <7, মানে 7টা 3 এর বড় আর 8টা 2 এর বড়। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ কি হলো? এখানে এখানে ত্রিভুজ গঠন সম্ভব হয়নি। তার কারণ যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, এটা বাহু দেওয়ার পর বলা যাবে না। যদি বাহুগুলো না দেয়া থাকে, তার আগে স্টেটমেন্ট যদি কেউ দেয় যে দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড়, তাহলে বলা যাবে। কিন্তু যখন আমি বাহুগুলোর মাপ দিয়ে দেব, তখন ছোট দুটির সমষ্টি বড়টার থেকে বড়, এই সেন্সটা থাকতে হবে। কারণ আমরা যে কোনো দুটো সমষ্টি করে দেখছি এটা এদের থেকে বড়, এর থেকে বড়, তাহলে কি ত্রিভুজ আঁকা গেল? গেল না। কিন্তু আমার মেন স্টেটমেন্ট হচ্ছে যে কোনো ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর বড়, ওটা হচ্ছে মেন স্টেটমেন্ট। আর যখন আবার বাহুগুলোর মাপ দিয়ে দেবে, তখন দুটি বাহুর সমষ্টি ছোট হতে হবে, তাদের সমষ্টি বড়টার থেকে বড় হতে হবে। তাহলে এটা গেল। তাহলে এই ক্ষেত্রে তাহলে কি বললাম সেটা ভালো করে আরেকবার স্টেটমেন্টটা বলে দিই। যখন তিনটে এরকম বাহু দেয়া থাকবে, এখান থেকে আমার সিদ্ধান্ত এরকম আসবে a + b > c, b + c > a, c + a > b, এরকম বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে বাহুগুলো আমার জানা নেই। যখন 2 3 5 দেয়া থাকবে, তখন কিন্তু আমরা এই 3 + 5 > 2 হলেও এক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আর হচ্ছে না। এটা ত্রিভুজ গঠনের শর্ত হবে, কিন্তু এক্ষেত্রে ত্রিভুজ আর গঠন হবে না। এমনি বাহু দুটির সমষ্টি বড় হচ্ছে, কিন্তু ত্রিভুজ হবে না। কারণ এক্ষেত্রে ছোট দুটো সমষ্টি আগে দেখে নিতে হবে, সেই দুটো কি বড়টার থেকে বড় হচ্ছে। তাহলে বাকি আর কন্ডিশন এখানে লাগছে। ক্লিয়ার? তাহলে এইটি গেল একটা ত্রিভুজের গঠন করতে গেলে দুটো ছোট বাহুর সমষ্টি বড়টার থেকে বড় হতে হবে। এবার আসি এই ত্রিভুজের বাহুগুলো যদি অনুপাত দেওয়া হয়, সেখান থেকে ত্রিভুজের প্রকৃতি জানবো। ত্রিভুজটা আমরা বাহুভেদে জানি 3 প্রকার: সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। আর কোণ ভেদে সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। তাহলে প্রথমে বাহু থেকে কোণ বিচার করব, মানে বাহু দেয়া থাকবে, কোণ ভেদে ত্রিভুজটা কেমন। ধরো বাহু দেয়া আছে 3 4 5, এইখান থেকে আমরা কোণ ভেদে বিচার করতে গেলে 3টি সূত্র মনে রাখবে। 1 নম্বর, ধরো 3টি বাহু a, b, c, এই সিটা যদি সব থেকে বড় বাহু ধরি, ছোট দুটোর বর্গ করবে। যদি a² + b² সমান যদি c² হয়, তাহলে কোণ ভেদে হবে সমকোণী ত্রিভুজ। 2 নম্বর কন্ডিশন, ওই 3টে বাহু থাকবে, সিটাও বড় থাকবে। এক্ষেত্রে যদি a² + b² c² হয়, তাহলে এটা হবে স্থূলকোণী। আর আরেকটা ওই 3 নম্বর কন্ডিশন, ওই একই রকম ABC থাকবে আর সিটা বড় বাহু হবে। এক্ষেত্রে a² + b² c² হলে এটা হবে সূক্ষ্মকোণী। তাহলে 3টি বাহু দেয়া থাকলে সেখান থেকে কোণ ভেদে ত্রিভুজ বিচার করা যায়। তাহলে এখানে 3টি বাহু দেয়া আছে, আসি ওই কন্ডিশন দেখি। এই ছোটটার বর্গ করলাম, এই ছোটটার বর্গ করলাম, দুটো যোগ করে দেখি 9 + 16 = 25, আর বড়টার বর্গ করলে হচ্ছে 25। তাহলে এটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। তার মানে 3² + 4² = 5²। যদি সমান হয়, দেখি কোন কন্ডিশনের সঙ্গে মিলছে এটার সঙ্গে, তাহলে ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ।
এবারে যদি সরাসরি বাহু না দিয়ে এরকম দিত যে তিনটি বাহুর অনুপাত 3:4:5, তাহলে ত্রিভুজটি কি প্রকার ত্রিভুজ হবে, কোন ভেদে? তাহলে এক্ষেত্রে ধরি একটি 3x, একটি 4x, একটি 5x, বাহুগুলোর দৈর্ঘ্য x দিয়ে ধরে নেবে, এই x আনুপাতিক ধ্রুবক। এই ছোটটার বর্গ করলে 3x তার হোল স্কয়ার, এটার বর্গ করলে 4x তার হোল স্কয়ার, করলে হচ্ছে 9x স্কয়ার প্লাস 16x স্কয়ার সমান 25x স্কয়ার। আর এই বড়টার বর্গ করলে 25x স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে এটা সমান হয়ে যাচ্ছে, তাহলে এটা এই কন্ডিশনটা লাগছে, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। এই কোশ্চেনে যদি বলতাম 4:5:6, তাহলে ত্রিভুজটি কেমন ত্রিভুজ হবে? এখানে ছোট বাহুগুলি 4, 5, 9, 6 থেকে বড় হচ্ছে, যা খুশি তো দেওয়া যাবে না। কেউ যদি দিয়ে দেয় 1:2:10, তাহলে কোনো মতেই x আর 2x আর 10x যদি ধরি, এই দুটো সমষ্টি করলে এর থেকে বড় হবে না। তাহলে আমাকে অনুপাতটা একটা কন্ডিশনে দেবে যাতে ওই ছোট দুটো সমষ্টি বড়টার বড় হয়। তাহলে এই ক্ষেত্রে আমার একটা বাহু ধরছি 4x, একটা 5x, একটা 6x, এটার বর্গ করলে কি হবে 16x স্কয়ার, এর বর্গ করলে 25x স্কয়ার, আর এর বর্গ করলে 36x স্কয়ার। এই দুটো যোগ করলে 41x স্কয়ার গ্রেটার দ্যান 36x স্কয়ার। ছোট দুটোর বর্গের সমষ্টি দেখি কার সঙ্গে মিলছে। তাহলে ছোট দুটোর বর্গের সমষ্টি বড়টার বর্গের থেকে বড় হচ্ছে, তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? সূক্ষ্মকোণী। তাহলে একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য যদি সরাসরি দেয়া থাকে বা ঘুরিয়ে তাদের অনুপাত দেয়া থাকে, তাহলে ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ হবে, কোন ভেদে, সেটা বের করার এই রুলস তিনটে মনে রাখতে হবে। সমকোণী, সূক্ষ্মকোণী আর স্থূলকোণী, তিনটি। তাহলে এটা বোঝা গেল আশা করি। তাহলে এই ধরনের কিছু কিছু ছোট প্রশ্ন 2 মার্কসে থাকতে পারে। তাহলে এটা গেল। এইটার উপরে পিথাগোরিয়ান ট্রিপলেটটা আমরা বেশি জানব। পিথাগোরিয়ান ট্রিপলেট কি? পিথাগোরিয়ান ট্রিপলেট, এই পিথাগোরিয়ান ট্রিপলেট হচ্ছে সংখ্যাগুলো এমন ভাবে সিলেক্ট হবে যে কোনো ছোট দুটোর বর্গের সমষ্টি বড়টার বর্গ। যেমন একটা 3, একটা 4, 5, এটা করলে হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়। এটা একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, এইটা সেটটা। বা 5, 12, 13 হয়, এটার ক্ষেত্রে কি হয় 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার সমান 13 স্কয়ার হয়। এই পিথাগোরিয়ান ট্রিপলেট এটা একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু বুঝিয়ে যায়। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ হাইপোটেনিয়াস, এটা লম্ব পারপেন্ডিকুলার, এটা ভূমি বেস বি। তাহলে এক্ষেত্রে আমরা যদি লম্বটাকে 5 ধরি, বেসটাকে 12 ধরি, তাহলে অতিভুজটা 13 হবে। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট মানে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজকে প্রকাশ করবে ওই তিনটি বাহু। এই ধরনের সেট অনেক হয়। এটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 10, 24, 26, এক্ষেত্রে 10 স্কয়ার প্লাস 24 স্কয়ার 26 স্কয়ার হবে। এটা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 6, 8, 10, এটাও সেই 6 স্কয়ার যুক্ত 8 স্কয়ার 10 স্কয়ার হবে। এটা যদি 3 দিয়ে গুণ করি, 3 3 9, 3 4 12, 3 5 15, এটাও 9 স্কয়ার যুক্ত 12 স্কয়ার সমান 15 স্কয়ার হবে। বা এটাকে যদি 3 দিয়ে গুণ করি, 3 5 15, 3 12 36, 3 4 39, 15 স্কয়ার যুক্ত 36 স্কয়ার 39 স্কয়ার হবে। তাহলে এই পিথাগোরিয়ান ট্রিপলেটের এই নাম্বারগুলো এরকমই হয়। তাহলে এই যে পিথাগোরিয়ান মেন যেটা 3 4 5, তার থেকে গুণ করে এগুলো আসছে, এটা 5 12 13 এরকম আছে অনেক। তাহলে পিথাগোরিয়ান ট্রিপলেট কি? দুটি সংখ্যার বর্গের সমষ্টি তৃতীয় সংখ্যার বর্গের সঙ্গে সমান হবে। এটা কোথায় কাজে লাগানো যায়? সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ হিসেবে কাজ করবে। তাহলে এটা গেল।
এবারে আসি ওই যে দুটি বাহুর সমষ্টি তৃতীয় থেকে বড় যে কন্ডিশন, ওইটাতে কিরকম প্রশ্ন ঘুরিয়ে পড়তে পারে। একটা প্রশ্ন যেমন একটা ত্রিভুজের দুটি বাহু, এটা ব্র্যাকেটে আমি লিখছি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা 4, 8 সেমি, এই ধরনের কটি ত্রিভুজ আঁকা যাবে, ত্রিভুজ অঙ্কন করা যাবে। তা এক্ষেত্রে আমার তৃতীয় বাহুটা তো দেয়নি, তৃতীয় বাহুটা যখন দেয়নি তখন তো আমি সিদ্ধান্ত নিতে পারছি না কোন দুটো ছোট। আমি যদি তৃতীয় বাহুটা ধরে নিই এক্স, তা এক্সটা যদি ছোট হয় তাহলে এই এক্স আর 4 যোগ করে এর থেকে বড় দেখতে হবে, আর যদি এক্সটা বড় হয় তাহলে এই দুটো যোগ করে এর থেকে বড় দেখতে হবে। তাহলে এক্ষেত্রে আবার এই এক্স এর মানটা কি কি হতে পারে আমাকে দেখে নিতে হবে। সাপোজ এক্স এর মানটা বের করার দুটো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ কি, এই যে দুটো সংখ্যা দেয়া থাকবে এদের বিয়োগ করতে হবে, আর একবার এদের যোগ করতে হবে। তাহলে এই সংখ্যা দুটোর বিয়োগ করলে 4 আর যোগ করলে 12, তার মানে x এর মানটা 4 এর বড় আর 12 ছোট, এই কন্ডিশনে যে কোনো হলে হবে। তাহলে 4 এর বড় আর 12 ছোট কি কি হতে পারে? 4 এর বড় 5 হবে, x সমান 5 হবে, 6 হবে, 7 হবে, 8, 9, 10, 11, এতগুলো হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার x এর মানটা যদি 5 ধরি তাহলে আমার 4, 5, 8 এটা একটা ত্রিভুজের তিনটে বাহু হবে। 6 ধরলে 4, 6, 8 এটা একটা ত্রিভুজের বাহু হবে। তারপরে একইভাবে 4, 7, 8, তারপরে 4, 8, 8 এটা তখন সমদ্বিবাহু হয়ে যাচ্ছে। তারপরে 4, 8, 9, 4, 8, 10 আর 4, 8, 11, এই প্রতিটি ক্ষেত্রে কিন্তু ছোট দুটো সমষ্টি বড়টার থেকে বড় হবে। লাস্টে যেটা বললাম 4, 8, 11, এই 4, 8 যোগ করলে 12 হয়, 11 থেকে বড়, আর 4, 8, 10, 4, 8, 4, 12, 10 এর বড়। তাহলে এইভাবে যে কোনো কন্ডিশন করা যায়। তাহলে এক্ষেত্রে প্রশ্ন ছিল ত্রিভুজের দুটি বাহু পূর্ণ সংখ্যায় দেয়া আছে, এই ধরনের কটি ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এক্ষেত্রে তৃতীয় বাহুটাও পূর্ণ সংখ্যায় ধরে কটা হবে? তাহলে এক্ষেত্রে আমার কটা হচ্ছে, একটা এখানে কটা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা এসছে। তাহলে 7টা ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে এই ধরনের প্রশ্ন থাকে, এইটা ভালো করে মাথায় রেখে 1 মিনিট দেখে না, এটা মাথায় রাখতে হবে। তো এটা বোঝা গেল। এই প্রশ্নটা একটু ঘোরাতে পারে, যদি বলতো একটি ত্রিভুজের দুটি বাহু পূর্ণ সংখ্যায় 4 আর 8 সেমি, তৃতীয় বাহুর মাপ কি কি হতে পারে, তাহলে এইগুলো লিখে ছেড়ে দিতে হবে, মানে পূর্ণ সংখ্যায়। আর যদি পূর্ণ সংখ্যা না দেয়, যদি বলে দেয় তৃতীয় বাহু যে কোনো বাস্তব মান হলে কটি ত্রিভুজ গঠন করা যাবে, তা 4 এর বড় 12 ছোট, বাস্তব সংখ্যা তো অনেক হবে। 4 এর বড় আমি 4.1 নিতে পারি, 4.01, 4.2, 4.3, এভাবে ভগ্নাংশ প্রচুর হবে। তো তখন অসংখ্য ত্রিভুজ বলতে হবে। আর যখন পূর্ণ সংখ্যায় মান বলবে তখন পার্টিকুলার এখানে কটা হলো, 7টা হলো, 1, 2, 3, 4, 5, 6, 7টা ত্রিভুজ গঠন করে যাবে। তাহলে ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে, এটা ভালো করে এটা প্র্যাকটিস করবে সবাই। তাহলে আমি দুটো জিনিস করলাম, যে বাহুর অনুপাত দেওয়া থাকলে বা বাহুগুলো দেওয়া থাকলে কোন ভেদের ত্রিভুজটি কিরকম হবে। আর আরেকটা কি বললাম, দুটি বাহু দেওয়া থাকলে তৃতীয় বাহুটার মাপ কি কি হতে পারে। তাহলে এই কন্ডিশন হলো। এরপরে আসছি, যদি আমাদের একটি বাহু দেওয়া থাকে তবে সেটা পার্টিকুলারে সমকোণী ত্রিভুজ বলবে। ধরো একটা সমকোণী ত্রিভুজ এবিসি, যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলো, দিয়ে বলবে আর বাহু দুটো কি কি হতে পারে।
তাহলে প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, অপর বাহু দুটি পূর্ণ সংখ্যায় কি কি হবে। তাহলে এক্ষেত্রে উল্লেখ করে দিয়েছি সমকোণী ত্রিভুজ, একটি 8। তাহলে আবার পিথাগোরাসের সূত্রটা লাগবে। পিথাগোরাসের সূত্রটা কি? এটা যদি অতিভুজ হয়, এটা লম্ব, আর এটা যদি ভূমি হয়, তাহলে অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এক্ষেত্রে 8 যদি আমরা এটা ধরি, তাহলে এমনি আমরা জানি এটা 6, এটা 10, এটা জানা আছে বলে বললাম। তো অনেকের তো নাও জানা থাকে, বা এই 8 এর জায়গায় আমি 20 দিয়ে দিলাম বা 30 দিয়ে দিলাম, বললাম বিসিটা 30 সেমি, তাহলে সেক্ষেত্রে করা তো মুশকিল হবে। তার জন্য একটা বীজগণিতের সূত্র ওইটি মাথায় রাখবে, একটি সূত্র। সেটা কি? আমরা এই 4ab সূত্রটা জানি কি, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এটা যদি আসে এদিকে, এটা যদি এদিকে আসে, তাহলে আমরা এটা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র আছে। তো ওইটাকে আমি আরো ভালো করে লিখে দিই। ধরো a মাইনাস বি তার হোল স্কয়ার সমান a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা। এটা এবারে গেলে এটা আসলে 4ab, এটা সূত্র। আর আরেকটা আছে আমার, এটা যদি এদিকে আসে, এইটা 4ab টা, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার সমান এটা কি আসবে, এইটা যুক্ত এইটা। তাহলে এই যেটা এলো, এইটাকে যদি অতিভুজ ধরি, বড় করি, তাহলে আমাকে আসছে বাঁদিকে এইটা বড় অতিভুজ, এইটা তখন a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। এই ab জায়গাটা আমাকে একটু চেঞ্জ করে নিতে হবে। কিভাবে? এটাকে x স্কয়ার নিতে হবে আর b টাকে 1। তাহলে আমি এই সূত্রটা যদি লাগাই, কি দাঁড়াচ্ছে, x স্কয়ার প্লাস 1, এটা a এটা b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4। a বলতে x স্কয়ার, b বলতে 1, তাহলে এটা আরো ভাঙলে হচ্ছে x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 4x স্কয়ারের জায়গায় 2x তার হোল স্কয়ার। তাহলে আমরা যে a প্লাস b, এই যে 4ab থেকে ওই সূত্রটা থেকে আসছে ভেঙে, a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab। a এর জায়গায় x স্কয়ার, b এর জায়গায় 1 বসিয়ে আমার পুরো ফরম্যাটটা এরকম হলো। এটা আবার এখানে লিখছি, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার সমান a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 4ab মানে 2x তার হোল স্কয়ার। আচ্ছা, এইটাকে যদি আমরা এই x স্কয়ার প্লাস 1 টাই অতিভুজটা ধরতাম, লম্বটা সাপোজ আমি x স্কয়ার মাইনাস 1 ধরতাম, আর এই ভূমিটা 2x ধরতাম, তাহলে ভূমি স্কয়ার মানে কি 2x তার হোল স্কয়ার আছে এখানে, আর লম্ব স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, আর অতি স্কয়ার মানে x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। তার মানে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সাধারণ আকার এটি। এটা সাধারণ আকার, x এর জায়গায় কেউ n দিয়ে লিখতে পারে। তো এটা যদি সাধারণ আকার হয়, তাই এই ক্ষেত্রে আমরা এই 2x সমান যদি একটি বাহু 8 ধরে নিই, সাপোজ 2x সমান 8, তাহলে অতএব x সমান কত, 8/2, 4 বেরোলো। তো x এর মান যখন 4 বেরোলো, এই জায়গায় বসালে কি হবে, এই জায়গায় x এর জায়গায় যখন 4 বসাবো, 4 স্কয়ার মাইনাস 1 মানে 16 মাইনাস 1 মানে এটা বেরোচ্ছে আমার 15। তাহলে একটা বাহু 15 হলো, একটা 8। আর এটা কি দাঁড়াবে, x স্কয়ার প্লাস 1 মানে এক্ষেত্রে আমার দাঁড়াবে 4 স্কয়ার প্লাস 1 মানে 17। তাহলে এখানে এইটা হচ্ছে 17। তাহলে 8, 15, 17,
এটাও পিথাগোরাস ট্রিপলেট আসবে। আচ্ছা আমি এই 2x সমান 8 ধরলাম, যদি অন্য ধরতাম আরো মান বেরোতো, যেহেতু ক্যালকুলেশনের সুবিধার্থে 2x সমান 8টা ধরেছে। যদি অন্য মান এরকম থাকতো, সাপোজ একটি বাহুর দৈর্ঘ্য এক্ষেত্রে দেয়া আছে ধরো 15, তাহলে আমরা এখানে ওই x স্কয়ার মাইনাস 1 15 ধরবো, তাহলে x স্কয়ার ওদিকে গেলে কি হচ্ছে 16, তাহলে x সমান 4 আসবে। তো সেই 4 ধরে এখানেও করতে পারি ঘুরে। বা সাপোজ আমার একটি বাহুর দৈর্ঘ্য সাপোজ এখানে মনে করো 30 সেমি আছে, যদি 30 থাকে তাহলে আমরা ওই একটি জোড়, তো এই 2x টা একটা জোড় সংখ্যা, বিজোড় দেওয়া থাকলে এইটা বা এইটা নেওয়ার চেষ্টা করব। 30 যদি থাকে তাহলে 2x সমান 30, তাহলে x সমান 30/2 মানে 15, তার মানে এইটা 30 যদি হয় x এর মান 15, তাহলে 15 স্কয়ার মাইনাস 1 মানে কি 225 মাইনাস 1 মানে এটা হবে 224, আর এটা 225 প্লাস 226 হতেই পারে, দুটো ভাগ সমষ্টি তৃতীয় থেকে বড় চলে আসে। তাহলে এক্ষেত্রে আমার ধরার প্রসেসটা বোঝা গেল। অনেক ক্ষেত্রে রুট আসতে পারে, যেমন একটা সমকোণী ত্রিভুজের এটা 1 এটা 1 ধরলে এটা √2 চলে আসবে, ক্যালকুলেশন করলে অতি স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার করলে এটা √2 আসবে। তাহলে কোন বাহু রুটে আসতে পারে, সেটা অসুবিধা নেই। এখানে আমি যে কোনো একটা খুশি ধরে দিলাম ধরো 10 দিয়ে 2x সমান 10 ধরতে পারি, বা এটাও 10 ধরতে পারি। তাহলে x স্কয়ার মাইনাস 1 যদি 10 ধরি তাহলে x স্কয়ার সমান 11, তো x সমান √11, তাহলে x যদি √11 হয় তাহলে এটা আমি এইটাকে 10 ধরেছিলাম, এটা তাহলে 2√11 হয়ে যাবে, আর x এর মান √11, তাহলে এই বাহুটা 2√11, আর এটা হচ্ছে √11 তার হোল স্কয়ার মানে 11 যুক্ত 1 এটা হবে 12, তাহলে এটা 10 12 আর এটা 2√11 হবে। তাহলে এইভাবেও বাহুগুলো আসতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজের একটি বাহু দেওয়া থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করে সেটা ধরে বাকি বাহুগুলো বের করা যায়। তাহলে এটা একটা কন্ডিশন বলা হলো। তাহলে এইগুলো মাথায় রেখে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ওই কিছু ছোট ছোট কোশ্চেন কেমন হতে পারে সেগুলো আলোচনা হলো। এবারে এই ত্রিভুজের আঁকাটা তো টেক্সট বই আছে অনেক, তো সেই আঁকাটা পরে আমি কাজ দিয়ে দেবো, তবে এখন এটা কয়েকটা বলছি। একটা ত্রিভুজের এটা সাপোজ মনে করছি 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত আসে? সবাই জানি এটা সিট কোণটা বার করতে গেলে 180 ডিগ্রি থেকে এই দুটো যোগ করে বিয়োগ করে দেবো, তাহলে যোগ করে বিয়োগ করলে 180 মাইনাস 140 ডিগ্রি, তাহলে এটা আসবে 40 ডিগ্রি, এটা জানি। আর এই দুটো যোগ করে কত হলো 140, এইটা নেই। আচ্ছা এই বাহুটা যদি আমরা বাড়িয়ে দিই বিসিটাকে ডি পর্যন্ত, বিসিটাকে ডি পর্যন্ত বাড়ালে এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। আমরা কোণ সম্পর্কে জানি, ধরো এবিসি কোণ, এর সিবি কে বর্ধিত করলে এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ বলতে বহিস্থ কোণ যে কোনো কোণের যে কোনো একটি বাহুকে বিপরীত দিকে বাড়ালে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ বা এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটার মান কত হবে? এটা তো একটা সরল রেখা, টোটাল কত 180 ডিগ্রি হয়। এই 180 ডিগ্রির মধ্যে এটা তো 40 হলো, তাহলে এটা কত আসবে? তাহলে 180 মাইনাস 40 মানে এটা 140 ডিগ্রি। তাহলে এই দুটোর সমষ্টি আমার কি এসেছিল? এই দুটো প্লাস করে 140 এসেছিল, এটা কত হলো 140 একই। যদি বাহু দুটো এরকম বাড়াতাম, এটা কত দিয়েছিলাম 60, এটা দিয়েছিলাম 80, এটা কত হয়েছিল 40, এরকম যদি বাড়িয়ে দিই তাহলে এটা 80 হলে এটা তাহলে 100 হবে, কারণ এই দুটোর সমষ্টি 180। আর এই দুটো যোগ করে দেখি, এটা 60 এটা 40 যোগ করলে এটা সমান,
তাহলে কোনো একটা ত্রিভুজের যে কোনো বাহু বাড়ালে যে বহিস্থ কোণটা ভিতরের এই যে অন্তস্থ কোণ বিপরীত দিকে তাদের সমষ্টির সমান। তাহলে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। ধরো এই ত্রিভুজের এটা বাড়ালাম, এই কোণটা ধরো 120 ডিগ্রি, এইটা দিয়ে দিল 70 ডিগ্রি, এইটা জিজ্ঞেস করলে কি হবে, সাপোজ এক্স, তাহলে এই দুটো যোগফল 120 সমান হবে। তাহলে এইটার মান কি হবে, 120 থেকে 70 বিয়োগ করলে বেরিয়ে যাবে, তাহলে 7, তাহলে কত হচ্ছে 50 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। তাহলে যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে, এটি মাথায় রাখতে। এগুলো ছোট ছোট ধর্ম, এর প্রমাণটা পরবর্তী ক্লাসে আছে, সেগুলো এখন আলোচনা করছি না। জাস্ট বললাম একটি ত্রিভুজের যে কোনো বাহুকে বাড়ালে বহিস্থ কোণ তার মানটা ভিতরের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। এবারে পরিসীমা সম্পর্কে আসে। পরিসীমাটা কি, কোন ত্রিভুজের বাহুগুলোর মাপ যদি দেয়া থাকে এবিসি, তাহলে পরিসীমা হয় এ যুক্ত বি যুক্ত সি। এবারে একক যা থাকবে তাই লিখতে হবে, এটা পরিসীমা। তাহলে এই পরিসীমা দেয়া থাকলে আমরা বুঝে নেব যে তিনটি বাহুর সমষ্টি দেয়া আছে, তার মধ্যে যদি দুটি বাহুর সমষ্টি দেয়া থাকে তৃতীয়টা বের করা যাবে এদের থেকে বিয়োগ করে। তাহলে এই পরিসীমা বা যদি দুটি বাহুর সমষ্টি দেয়া থাকে a প্লাস বি, তো a প্লাস বির মান নিশ্চয় সি থেকে বড় হবে। তো এইভাবে কন্ডিশনে দেয়া থাকবে দুটোর মাপ। বা ধরো বলে দিল একটা সমকোণী ত্রিভুজ, এই বাহু আর এই বাহুর যোগফলটা দেয়া আছে, ধরো এইটা 5 এটা 6। আচ্ছা একটু ভালো করে বোঝাই, এটা সমকোণী ত্রিভুজ। তো যদি বলি আমি এবি যুক্ত বিসি, এটা সমকোণ এবি যুক্ত বিসি 7 বলছি, তো কেউ যদি এটা 1 ধরে এটা 6 ধরে, তাহলে অতিভুজটা আসবে। তো অতিভুজটা কত আসে দেখি, x ধরি, তাহলে x স্কয়ার সমান 1 স্কয়ার যুক্ত 6 স্কয়ার মানে 1 প্লাস 36 মানে 37, তাহলে x সমান √37, তাহলে এটা √37। আমি তো বলেছি রুট আসতে পারে 72 হবে, অসুবিধা নেই, এটা রুট হবে। কিন্তু যদি পূর্ণ সংখ্যায় বলে, √37 পূর্ণ সংখ্যা নয়, তখন পার্টিকুলারলি এটা 3 আর এটা 4 ধরলে তবে হবে। এটা 3 4 ধরলে তবে এটা 5 আসবে, বা এইটা 3 এইটা 4 ধরলে এটা 5 আসবে, ওই সূত্রটা দিয়ে। তাহলে পূর্ণ সংখ্যা বলে দিলে পার্টিকুলারলি মান ধরতে হবে, আর না বললে যে কোনো করা যায়। তা এবারে আমাকে ধরো কোনো সমকোণী ত্রিভুজের দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, দিয়ে বললো ত্রিভুজটি অঙ্কন করো। বা একটা ত্রিভুজের পরিসীমা আর ভূমি সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। সেক্ষেত্রে আঁকতে গেলে একটু জটিল হয়, তাহলে এইগুলো আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে পরিসীমা দেওয়া থাকলে আর দুটি বাহুর সমষ্টি, সেক্ষেত্রে কিভাবে আঁকতে হবে, যেমন আমরা পরিসীমা বলতে তিনটি বাহুর সমষ্টি, তাহলে আমি কি ভেঙে ভেঙে নেব, ভেঙে নিলে আবার কোণগুলো মিলতে চায় না, তাহলে এগুলো জটিল প্রবলেম। আচ্ছা জটিল